আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাকে স্বাগতম আজকের এই প্রোগ্রামে। আমি আজকে আলোচনা করছি কিভাবে কম সময়ে আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারবেন। আসলে আমার জন্য জীবনে আইএলটিএস আমি কয়েকবার দিতে হয়েছে। আসলে আইএলটিএস এর প্রিপারেশনটা সবসময় অনেক সহজ হয় না আপনি যদি টেকনিকগুলি না জানেন। আর আইএলটিএস আসলে একটা মাইন্ডসেট গেম। আপনার যতই আপনি ভালো ইংরেজিতে দক্ষ হন না কেন, অথবা আপনি কোনো টপ ক্লাস ইউনিভার্সিটিতেও যদি পড়ে আসেন, আপনি যদি আইএলটিএসের রুলসগুলি না জানেন, আপনি কখনোই আইএলটিএসে ভালো করতে পারবেন না। তো এই বিষয়টি আসলে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মাথায় ছিল না। তো আমি যখন মক টেস্ট দিলাম তখন আমি বুঝলাম যে আসলে আইএলটিএসে কিছু নির্দিষ্ট রুলস মানলেই আপনার কাঙ্ক্ষিত স্কোর করা সম্ভব। তো সবার আগে যে জিনিসটা বুঝতে হবে যে আপনি এই রুলগুলি হয়তো একদিনে মাস্টারি অর্জন করতে নাও পারেন, আপনাকে কয়েকবার প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলি ধীরে ধীরে ইজি হয়ে যায়। তো আমি বলবো যে আপনি যদি চাকরি করেন অথবা অনেক ব্যস্ত, তারপরেও আপনাকে অ্যাটলিস্ট 4টা শুক্রবারে একটা করে হলো মিনিমাম 4টা আপনি মডেল টেস্ট দিয়ে তারপর আপনি এক্সামে বসেন। এতে করে আপনার বারবার পরীক্ষা দিতে হবে না এবং আপনার টাকাও অনেক সেভ হবে। তো চলুন শুরু করি। আমরা আইএলটিএসের 4টা সেকশন নিয়ে আজকে কথা বলবো। কোন সেকশনে কী ধরনের কাজ করলে আপনি সহজে আইএলটিএসটা ক্র্যাক করতে পারবেন। তো প্রথমেই আসি লিসেনিংয়ে। আসলে লিসেনিং নিয়ে বলার কিছু নাই। এখানে লিসেনিংয়ে যে জিনিসটা টেস্ট করা হয় যে আসলে এভরিডে কনভারসেশন আপনার এখানে শোনানো হয় একটি টেপে, এবং এইখানে এমন কোনো জটিল বিষয় শোনানো হয় না যেটি আপনি আগে থেকে জানেন না, অথবা আপনি যদি লিসেনিংয়ের যেই ব্ল্যাঙ্ক শিটটা দেওয়া হয় ওখানে যে ওয়ার্ডগুলি ফিল আপ করতে দেওয়া হয়, সেই ওয়ার্ডগুলি কিন্তু এমন দেখবেন যে উত্তরগুলি আপনি যদি দেখেন যে এমন ডিফিকাল্ট কিছু না। আমাদের ডে টু ডে যে আমাদের লাইফস্টাইল এবং সেই লাইফস্টাইলেরই কনভারসেশন চলতে থাকে অডিওতে, এবং দেখা যায় যে আমরা সেই অডিও শুনে আমরা ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লিখতে হয়। তো আপনার জন্য এটি সহজ হবে আপনার যদি লিসেনিংয়ে আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, তো তাহলে বুঝবেন যে আসলে কী ধরনের আলাপ আলোচনা এখানে করা হয় এবং আপনি সেইভাবেই নিজেকে প্রস্তুতি করতে পারবেন। আর এর সাথে যে হেল্পটি হয়, আপনি যদি রেগুলার বিবিসি শুনেন আপনার, অথবা সিএনএন যে নিউজগুলি তারা বলে সেগুলি যদি আপনি শুনেন, তাহলে লিসেনিংটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। আর অনেকে বলে যে আসলে ইংলিশ মুভি দেখা অথবা ইংলিশ সিরিয়াল দেখা, আমি বলবো যে এটা খুব একটা কাজে লাগে না, কারণ ইংলিশ মুভির অ্যাকসেন্ট অথবা আপনার ইংলিশ মুভির কনটেক্সট আসলে আইএলটিএসের সাথে যায় না। বরঞ্চ আমি বলবো যে আপনি যদি একজন রিপোর্টারের রিপোর্ট শুনেন আপনি বিবিসিতে অথবা সিএনএনে, সেটা অনেকটা রিলেভেন্ট এবং দেখা যায় যে ওই পেসেই কনভারসেশনগুলি চালানো হয় লিসেনিং টেস্টে। তো এই জিনিসগুলি অনেক ইজি হয়ে যায়। তো আমি বলবো যে আপনি লিসেনিংটা ক্যামব্রিজের যে বইগুলি আছে ওই বইগুলির পিছনে যে টেস্টগুলি এবং আপনি যে সিডিটা আপনাকে দেওয়া হবে আপনি সেগুলি চালিয়ে আপনি বাসাতেই কয়েকটা প্র্যাকটিস করুন। লিসেনিংয়ের জন্য আপনার কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। এরপরে আসি স্পিকিং নিয়ে। আসলে স্পিকিংটা অনেকেই বলে অনেক সহজ, কিন্তু আসলে এখানে টেকনিক্যাল যে বিষয়টা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে স্পিকিংয়ে আপনাকে খুব সতর্ক হয়ে আপনাকে একটা জিনিসের স্ট্রাকচার অ্যান্সার দিতে হবে। যেমন আপনাকে বলা হলো যে এখনকার বিষয়ে যে হোয়াই রাশিয়া ইনভেডেড ইউক্রেন, কেন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, আপনি কিন্তু এক কথায় এক লাইনে উত্তরটা বলতে পারবেন না। আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটা স্ট্রাকচার্ড ওয়েতেই বলতে হবে। আপনি রাইটিংয়ে যে রুল ফলো করবেন পার্ট বিতে, আপনি যদি একাডেমিক টেস্ট দিয়ে থাকেন তাহলে আমি বলবো স্পিকিংয়েও সেই সেম প্যাটার্নটাই ফলো করেন। তার মানে হচ্ছে প্রত্যেকটা উত্তরেরই একটা ইন্ট্রোডাকশন এবং মাঝখানে কিছু মেইন পয়েন্ট, এরপরে কনক্লুশনে আপনি আপনার মতামত জানাবেন। তো স্পিকিংয়ে যেই বিষয়টা হয় যে আসলে আরেকটা জিনিস আমি বলবো যে চয়েস অফ ওয়ার্ডস, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আপনাকে বলা হলো যে বর্তমান বাংলাদেশের আসলে ডিজিটাল বাংলাদেশের কি ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ, তো আপনাকে এখানে ডিজিটাল বাংলাদেশ বললেই আপনার এখানে স্টেট অফ দ্য আর্ট অফ দ্য টেকনোলজি অথবা সুপার কম্পিউটার অথবা কোয়ান্টাম কম্পিউটার অথবা ইন্টারনেট অথবা ওয়েব 3.0 অথবা এনএফটি অথবা আপনি বলতে পারেন যে আউটসোর্সিংয়ের যে বিষয়গুলি, তো এই বিভিন্ন কনটেক্সটে নিয়ে এসে ওই রিলেভেন্ট ওয়ার্ডসগুলি আপনার স্পিকিংয়ের মধ্যে ওকে বলতে হবে। তাহলে ও বুঝবে যে আসলে আপনার কথার মধ্যে আপনি হাই লেভেলের ওয়ার্ড বলতে পারেন এবং আপনি কোনো নর্মাল লেভেলের ভোকাবুলারি আপনার মধ্যে না, আপনি আসলে নেটিভরা যেভাবে কথা বলে সেইভাবে কথা বলার যোগ্যতা আপনি রাখেন।
যেমন ধরেন যে একটা জিনিস দেখে সাধারণত আমরা কি বলি যে ইটস বিউটিফুল, কিন্তু নেটিভরা কি বলে ইটস ফ্যাসিনেটিং। তো এই যে ওয়ার্ড চয়েস অফ ওয়ার্ডস আপনি বললেন যে আপনি যখনই বলবেন ইটস ফ্যাসিনেটিং তখনই মনে হয় যে না আপনি মনে হয় আইএলটিএসটা জানেন, এবং সেইভাবেই কিন্তু তারা আপনাকে জাজ করছে। তো যত ওয়ার্ডস অফ চয়েস আপনার ভালো হবে এবং যত আপনি ভালোভাবে কথা বলতে পারবেন স্ট্রাকচার্ড ওয়েতে, তারা বুঝবে যে আসলে আপনি একজন দক্ষ ইংরেজিতে, এবং তখনই আপনি স্পিকিংয়ে 7 অথবা এর বেশি আপনি নাম্বার আশা করতে পারেন। এরপরে আসি সবচেয়ে হার্ডেস্ট পার্ট, সেটা হচ্ছে রিডিং এবং রাইটিং। তো আমি বলবো যে রিডিং এবং রাইটিংটাকে আসলে সহজভাবে নেওয়ার কিছু নেই, এটিকে অবশ্যই আপনাকে কয়েকবার বাসায় প্র্যাকটিস করে যেতে হবে। আমি যদি আমার কথা বলি যে আমি ফুল টাইম আসলে ব্যাংকে কাজ করছিলাম, যে সারাদিন কাজ করে এসে বাসায় আসলে খুব একটা এনার্জি পাওয়া যেত না জিনিসগুলি নিয়ে প্র্যাকটিস করার, কিন্তু আমি তারপরও ক্যামব্রিজের বইগুলি আমি নিয়ে প্র্যাকটিস করেছি বাসায়। তো কিছু কিছু বিষয় আমি আজকে শেয়ার করব, আমার মনে হয় এটা অবশ্যই আপনার কাজে লাগবে। তো এখন চলুন শুরু করি রিডিং নিয়ে কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে রিডিংটা খুবই ট্রিকি, কারণ হচ্ছে যে সময় দেওয়া হয় 50 থেকে 55 মিনিট। আসলে এর মধ্যেই আপনি রিডিংটা যদি শেষ করতে পারেন তো ভালো। তো আমরা যে জিনিসটা আসলে লক্ষ্য করি না সেটা হচ্ছে যে আমরা যখন বাসায় প্র্যাকটিস করি দেখা যাচ্ছে যে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে একটা রিডিং প্যাসেজ আমরা প্র্যাকটিস করছি। জিনিসটা আপনার মেইন পরীক্ষার জন্য কখনোই সহায়ক নয়। তো আমি যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে যে অবশ্যই আমি একটি টাইমার নিয়ে বসেছিলাম। আমি সবসময় চেষ্টা করতাম যে 45 মিনিটের মধ্যে আমি আমার রিডিংটাকে শেষ করব। সো আমি যদি আমার মাথায় সেইভাবে নিজেকে ট্রেন করতে পারি তাহলে আমি মেইন পরীক্ষাতেও দেখা যাবে যে ওই আর্জেন্সি নিয়েই আমি যখন রিডিং টেস্টটা সলভ করতে বসবো তো দেখা যায় যে আমার মধ্যে ওই জিনিসটা খুব দ্রুত কাজ করে, এবং আমি আসলেই 50 মিনিটের মধ্যেই রিডিং এক্সামটা শেষ করেছিলাম, যেটাতে আমি হাইয়েস্ট স্কোর করেছিলাম। তো যে এখানে যে জিনিসটা বলবো যে রিডিংয়ে একটা ট্রিক যেই বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রথমেই কোয়েশ্চেনগুলি পড়ে নেওয়া, আর কোয়েশ্চেনগুলি পড়ে নিলে মাথার মধ্যে একটা আইডিয়া ধরে নেওয়া যে আসলে রিডিং প্যাসেজটা কী নিয়ে কথা বলতে চাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রিডিংয়ের যে প্রশ্নের উত্তরগুলি এগুলি কিন্তু সিকোয়েন্সিয়ালি থাকে। যেমন ধরেন 1 নম্বর কোশ্চেনের উত্তর আপনি কিন্তু 1 নম্বর প্যারাগ্রাফেই পাবেন, 2 নম্বর কোশ্চেনের উত্তর মোস্ট লাইকলি আপনি 2 নম্বর প্যারাগ্রাফেই পাবেন, খুব আনকমন হলে 3 নম্বর প্যারাগ্রাফ। তো দেখা যায় যে আপনি স্ক্যান করে করে আসলে ওই শূন্যস্থানটা আপনি যে ওয়ার্ডটা মিসিং সেটার মিনিং আপনি বুঝে প্যারাগ্রাফ থেকে নিয়েই আপনি সেটা ফিল আপ করতে পারবেন, অথবা আপনি পুরো প্যারাগ্রাফটা যখন একবার পড়লেন তখন ওইটার উত্তরটা যখন আপনার মাথায় ঢুকে গেল আপনি দেখবেন যে খুব সহজেই উত্তরগুলি আপনি তখন খুঁজে পাচ্ছেন। আর কম্প্রিহেনশন জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি প্যারাগ্রাফের মেইন অবজেক্টটা কী, আসলে প্যারাগ্রাফটা কী বিষয়ে, এটা যদি একবার বুঝতে পারেন অথবা মাথায় যদি নিতে পারেন তাহলে আপনি সিকোয়েন্সিয়ালি প্রশ্নগুলি পড়ে পড়ে আপনি দেখবেন যে ওগুলোর উত্তর আপনি ঠিকই খুঁজে বের করতে পারতেছেন। তো রিডিংয়ে অনেকে যে জিনিসটা স্ট্রাগল করে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা শব্দের মিনিং তারা বুঝে না, তো দেখা যায় যে ওটা নিয়ে কনফিউজড হয়ে যায় এবং তারা মনে করে যে আমি যদি এই ভোকাবুলারিটা জানতাম এটার মিনিংটা। আসলে আপনার পক্ষে সবগুলি শব্দের মানে জানাও সম্ভব না। আপনার যে জিনিসটা করতে হবে যে গেস করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং আসলে কনটেক্সটটা বোঝা, আসলে এই কনটেক্সটটা কী নিয়ে বলেছে। যেমন ধরেন যদি ওটা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলে তো একটা শব্দ আপনি না বুঝলেও আসলে যায় আসে না। আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ে সারা পৃথিবী আসলে স্ট্রাগল করছে। তো আসলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে সমুদ্রের লেভেলে পানির লেভেল বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলি ধরে রেখেই আপনি যদি অ্যান্সারগুলি করতে থাকেন তো মোস্ট লাইকলি ওটি উত্তরটা সঠিকই হয়ে যায় আসলে। এরপর আসি রাইটিংয়ে। তো আসলে রাইটিংয়ের 2টা ধাপ, একটা হচ্ছে যে আপনার পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1-এ যেটা থাকে যে আসলে 2টা চার্ট নিয়ে কথা বলতে বলে। তো চার্টের বিষয়গুলি আসলে খুবই সিম্পল, এবং আপনি যদি বাসায় বসে এগুলি নিয়ে অ্যানালাইসিস করেন দেখবেন যে প্রত্যেকটা চার্টেরই কিছু প্যাটার্ন নিয়ে আপনাকে কথা বলতে বলতেছে। আপনি যদি দেখবেন যে ওই প্যাটার্নগুলি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি জিনিসগুলি লিখতে পারেন তাহলে বোঝা যায় যে না আপনি আসলে ইংলিশ বুঝেন এবং আপনি এক্সামিনারকে এটাই বুঝাতে যাচ্ছেন যে আপনি আসলে ইংলিশে দক্ষ। আর ওই প্রত্যেকটা বিষয় নিয়ে লেখার আসলে ফরম্যাট রয়েছে। আপনি যদি আইএলটিএসের ক্যামব্রিজের বইটা ফলো করেন অথবা যে কোনো মডেল টেস্ট অথবা আইএলটিএস কীভাবে প্রিপারেশন নেবেন ওই গাইড বইগুলিতে খুব সুন্দরভাবে আপনার ওই জিনিসগুলি লেখা আছে যে আসলে কীভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, এরপরে মেইন পয়েন্ট, এরপরে কনক্লুশন।
আর আমি আসলে ইউটিউব চ্যানেলের কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই চ্যানেলগুলিতে আপনি যদি ভিজিট করেন দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে আপনাকে রাইটিংটা আপনাকে শেখাচ্ছে যে আসলে কিভাবে ফরম্যাট ফলো করে আপনার ওই গ্রাফের অ্যান্সারগুলি লিখতে হয়। এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, আমি অলওয়েজ বলবো যে ভোকাবুলারি। আপনি যদি একটা জিনিস সিম্পলভাবে লেখেন উইদাউট এনি কমপ্লেক্স ভোকাবুলারি ওয়ার্ড, তাহলে বোঝা যাবে যে আপনার আসলে ডেপথ অফ ইংলিশটা খুবই কাঁচা। আর আপনি যদি একটু এনরিচ ভোকাবুলারি এবং উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক লিখেন, তাহলে বোঝা যাবে যে না আসলে আপনি ইংলিশে দক্ষ। তো এই সামান্য জিনিসটাই এবং এই ইজি জিনিসটাই যদি আপনি মেনটেন করতে পারেন প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2-তে, দেখবেন যে আপনার 7 পাওয়া খুবই সহজ হয়ে গিয়েছে। আর আমরা বাঙালিরা যেটা করি সেটা হচ্ছে যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলির চেয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জিনিসগুলি বেশি প্রকাশ করতে চাই। যেমন আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ইউ বিকজ অফ দিস, অথবা আপনি যদি একটা জিনিস লেখেন যে আই ডোন্ট লাইক ঢাকা, দ্যাট হ্যাজ দিস প্রবলেম অর দ্যাট প্রবলেম, আপনি সিম্পল সেন্টেন্সে লেখার যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে জিনিসগুলি অনেক সহজ হয়ে যায়। এবং আপনি যদি প্রত্যেকটা প্যারাগ্রাফেই খুব বেশি কমপ্লেক্স সেন্টেন্স না করে আপনি যদি সিম্পল সেন্টেন্স ইউজ করে আপনি আপনার আইডিয়াগুলিকে প্রকাশ করতে পারেন, তাহলে হচ্ছে একটা এক্সামিনার সবচেয়ে বেশি পছন্দ করে। আর আপনি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলেই আসলে ওটা গ্রামেটিক্যালি মিস্টেক হয় সবচেয়ে বেশি। আর রাইটিংয়ের ক্ষেত্রেও পার্ট 2-তে আমি বলবো একই জিনিস, যে আপনি স্ট্রাকচার ফলো করবেন। যে আপনি ইন্ট্রোডাকশনে শুরুতে বলবেন যে একটা হিন্ট দেওয়া, যেমন ধরেন আপনাকে বলা হলো যে ওয়াই ডু ইউ লাইক আমেরিকা, তাহলে আপনি বলবেন যে আই লাইক আমেরিকা বিকজ অফ দিস 3 থিংস, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, থার্ড অফ অল। সো এখানে আপনার একটা খুব সুন্দরভাবে একটা ট্রানজিশন অফ ওয়ার্ডস, অথবা আপনি যখন একটা আর্গুমেন্ট বলতেছেন তো ওখানেও আপনাকে দেখবেন যে খুব সুন্দরভাবে আর্গুমেন্ট অফ ওয়ার্ডস এর ওই ট্রানজিশন ওয়ার্ডসগুলি আপনাকে ইউজ করতে হবে। যেমন ধরেন হাউ এভার, দেয়ার ফোর। তো এইগুলি ইউজ করলে যেটা বোঝায় যে আসলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানেন এবং এর গ্রামেটিক্যাল মাস্টারিটাও আপনার মধ্যে জানা আছে। তো এই হলো রাইটিং। তো আমি আসলে রিডিং এবং রাইটিংয়ের জন্য কিছু রিসোর্স এবং আমি কিছু লিঙ্ক আপনার এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দরকার হলে ওখানে গিয়ে প্র্যাকটিস করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিডিং এবং রাইটিংয়ের দুটার জন্যই আসলে ওই যে টাইমিং ইউজ করে আপনার প্র্যাকটিস করা। আপনি যদি একটা টাইমার নিয়ে বসেন এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার ব্রেনকে আপনি যদি ফোর্স করেন ফাস্ট চিন্তা করতে, তাহলে দেখবেন যে জিনিসটা অনেক ইজি হয়ে গিয়েছে। এবং দেখবেন যে এই ট্রেনিংটাই আপনি যখন বাসা থেকে নিয়ে আইএলটিএস পরীক্ষার হলে যাচ্ছেন, দেখবেন যে সেমভাবে আপনার ব্রেন খুব তাড়াতাড়িভাবে কাজ করবে এবং খুব দ্রুত এই জিনিসগুলি সলভ করতে পারবেন। আসলে আমরা যদি বাসা থেকে প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাই তো আমাদের ব্রেন অনেক সময় কনফিউজড হয়ে যায় এবং নতুন এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডজাস্ট করে ওই পরীক্ষা হলে সবগুলি ঠিকমতো অ্যান্সার দিয়ে এসে আপনি ইচ ব্যান্ডে যদি 7 স্কোর করার টার্গেট থাকে, জিনিসটা আসলেই অনেক টাফ হয়ে যায়। আর আপনি তো জানেন যে আইএলটিএসে আসলে ইচ ব্যান্ডে 7 স্কোর করলে আপনার মাইগ্রেশন ইজি হয়ে যায় অস্ট্রেলিয়াতে অথবা ক্যানাডাতে, অথবা আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটির স্কলারশিপ প্রোগ্রামও যান সেখানেও দেখবেন যে জিনিসগুলি অনেক সহজ হয়ে যায়। আর আইএলটিএস আসলে কিছুই না, এটা একটা স্ট্রাকচার্ড এক্সাম যেখানে আপনার ইংলিশ অ্যাবিলিটিটাকে তারা জাজ করছে। তো অনেক সময় দেখা যায় যে কারো লেভেল অফ গ্রামার ঠিক নাই, অথবা আপনার ভোকাবুলারির যে ওয়ার্ডসগুলি এগুলি খুব একটা এনরিচ না। তো আমি যেই কাজটি করেছিলাম যে আমি যেই ওয়ার্ডসগুলি দেখতেছিলাম যে বারবার আসে, অথবা আমি যেই সলভিং কেসগুলি আমি পড়তেছিলাম ওখানে যেই ওয়ার্ডসগুলি আমি পাচ্ছিলাম যে নতুন নতুন এবং এই জিনিসগুলি আমি ইউজ করতে পারি, আমি একটা ডায়েরি মেনটেন করতাম, ওখানে সবগুলি লিখে রাখতাম। আর বাসায় অফিস থেকে এসেই আমি 1 ঘন্টা আমি প্রতিদিনই প্র্যাকটিস করতাম। এরপরে ধরেন যে যখনই ফ্রি থাকি তখনই বিবিসি শুনতেছি অথবা ইংলিশ কোনো মুভি দেখতেছি, জাস্ট ফর ইন দ্যাট এনভায়রনমেন্ট। তো আসলে ওই আইএলটিএস মুডে যাওয়াটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন যদি ধরেন যে পরীক্ষা দিবেন 1 মাস পরে অথবা 2 মাস পরে, আপনি আজকে থেকে সেই এনভায়রনমেন্ট অথবা সেই মুডে আপনি চলে গেলেন যে আজকে থেকে আপনি ইংলিশ মুভি দেখতেছেন অথবা সিরিয়াল দেখতেছেন অথবা বিবিসি নিউজ শুনতেছেন অথবা যাই করতেছেন না কেন, আপনি বাসার মধ্যেও ইংলিশে প্র্যাকটিস করা শুরু করেন। কারণ হচ্ছে যে আপনি যত বেশি ইংলিশে প্র্যাকটিস করবেন আপনার মধ্যে সেই জড়তাটা চলে যাবে। আর আপনি দেখবেন যে ধীরে ধীরে প্র্যাকটিস করলে আপনি যখন ফ্লুয়েন্সি নিয়ে আসলো, এরপরে আপনি লক্ষ্য করলেন যে আপনার কথার মধ্যে সেই ওয়ার্ডসগুলি আসতেছে কিনা, আপনি তখন একটু ভোকাবুলারিটা একটু এনরিচ ভোকাবুলারিগুলি ইউজ করে কথা বলার চেষ্টা করতে পারেন। তো দেখবেন যে ধীরে 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 আপনার মধ্যে বিষয়টা ন্যাচারাল হয়ে যাচ্ছে। তো যখনই দেখবেন যে বাসার মধ্যে জিনিসগুলি ন্যাচারাল হয়ে যাচ্ছে এবং মডেল টেস্টে আপনি আপনার এক্সপেক্টেড অনুযায়ী সেই স্কোরগুলি করতে পারছেন, তো এর মানে হচ্ছে আপনি মেইন পরীক্ষাতেও দেখবেন যে 7 আপনি পাবেন। যেমন আমি যখন মডেল টেস্ট দিতাম তখন আমার মডেল টেস্টের
আউটকাম আসতো 7 অথবা 7.5। তো তখন আমার এক্সামিনার বলেছিল যে তুমি এখন রেডি, আসলে মেইন পরীক্ষাও তোমার 7 অথবা 7.5, এবং আমার আসলে তাই হয়েছিল। তো বিষয়টা হচ্ছে ওইটাই যে প্র্যাকটিস করে যাওয়া, এবং আমি বলবো যে কোচিং সেইভাবে করার খুব একটা দরকার নেই, কারণ আসলে কোচিংয়ে আপনাকে রুলগুলি বারবার শেখানো হবে, এবং কোচিংয়ে আপনার হয়তো ওই জিনিসগুলি এক্সপ্লেন করে ওদের সামনেই হয়তো অনেক কিছু প্র্যাকটিস করতে বলবে, যেই কাজটা আপনি বাসায় যদি ডিসিপ্লিন ওয়েতে করতে পারেন এটা সবচেয়ে ভালো। আর এইটা এমন কঠিন কিছু না। তো আপনি যদি যত ব্যস্তই হন না কেন, যদি আপনি ইংলিশ মুডে চলে যান এবং বাসায় রেগুলারলি জিনিসগুলিকে প্র্যাকটিস করেন, দেখবেন যে জিনিসগুলি অনেক সহজ হয়ে গিয়েছে। আর বাসায় লেখালেখি এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের উত্তর দিব পার্সোনালি, এবং যদি কোনো রিসোর্সের আরও কোনো সমৃদ্ধ সোর্স পাই তো ইনশাল্লাহ আপনাকে জানাবো। তো বেস্ট অফ লাক আপনার আইএলটিএসের এক্সামের জন্য। আর আমি আসলে এভাবেই দিয়েছি, আমি প্রচণ্ড ব্যস্ত থাকার পরেও আমি রেগুলার প্র্যাকটিস করে 4-5 মাস প্র্যাকটিস করে আমি এক্সামে গিয়েছি, এবং আমি আমার এক্সপেক্টেড লেভেলের স্কোর আমি বাসায় নিয়ে আসতে পেরেছি। তো এর ফলে যেটা হয় যে আমার কয়েকবার আইএলটিএস সেইভাবে বসতে হয়নি এবং টাকাও সেভ হয়। তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।